আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি। বরিশালে নাহিদ ইসলামের উপস্থিতিতে এনসিপির সভায় দুপক্ষের হট্টগোল, হাতাহাতি, বিভিন্ন দাবিতে বিক্ষোভ। গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত, দ্বন্দ্বের জেরে হত্যা ধারণা পুলিশের। ঈদযাত্রায় উত্তরের সড়কে 50 পয়েন্টে যানজটের আশঙ্কা, ইজি বাইকে দৌরাত্ম্য, রাস্তার উপর বাজারে হতে পারে ভোগান্তি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মধ্যরাতে বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা দাবি করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বলেন, ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলটিকে নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হবে না। নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানান ছাত্ররা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেল 3টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র জনতাকে হত্যা করেছিল, তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়? আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলকে তিনি আরও বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো দাবির কারণে তা পেছাবে না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ওই প্রতিনিধি দল। অধ্যাপক ইউনূস বলেন, আওয়ামী লীগের যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত, দলটির সেই সব নেতাকর্মীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় নির্বাচনের জন্য 2টি সময়সীমা ঠিক করা হয়েছে বলেও জানান অধ্যাপক ইউনূস। বলেন, নির্ধারিত সময়ে ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কার চায়, তাহলে নির্বাচন এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয়, তবে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা দিতে চায় জামায়াত, এমনটি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সংখ্যানুপাতিক নির্বাচন ও 2 কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী, যেখানে সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু মতামত তুলে ধরেছে দলটি। সকালে সংসদ ভবন কার্যালয়ে সংস্কার প্রস্তাবনা জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সংস্কারের পর সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। এদিকে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসেনি। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এ ব্যাপারে গণতন্ত্রে বিশ্বাসীদের দ্বিমত থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে চায় না জনতার দল। এখনই ক্ষমতায় বসার আশা নয়, বরং দল গোছানোকে গুরুত্ব দিতে চান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল।
বৃহস্পতিবার আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিতে দলের আয় ব্যয়ের হিসেব অনলাইনে প্রকাশ করা হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জনতার দলের আত্মপ্রকাশ উপলক্ষে ইফতারের আয়োজন। সন্ধ্যার আগে দল গঠনের নানা দিক তুলে ধরেন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জানান, মধ্যপন্থার রাজনীতি দিয়েই জনগণের প্রতিনিধিত্ব করতে চান তারা। গতানুগতিক রাজনীতি নয়, স্রোতের বিপরীতে চলবে নতুন দল। সৎ ও যোগ্য ব্যক্তিদের দলে টানার ইচ্ছা শীর্ষ নেতাদের। নিজেদের আয় ব্যয়ের হিসাব অনলাইনে উন্মুক্ত করা সহ কিছু ব্যতিক্রমী উদ্যোগও থাকছে। আমরা ব্যতিক্রমভাবে শুধুমাত্র সৎ, শিক্ষিত, সাহসী, দেশপ্রেমিক, নিঃস্বার্থবান মানুষদেরকে নিয়ে পথ চলব। এই জন্য অদ্যাবধি আমাদের যারা সক্রিয় সদস্য তাদের জন্য একটা ন্যূনতম চাঁদা আছে। এর বাইরে যে যতটা প্রয়োজন বা যে যতটা মনে করেন আমাদেরকে চাঁদা দিচ্ছেন, আমরা আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। সব শ্রেণী পেশার মানুষেরই নতুন এ দলে যোগ দেওয়ার সুযোগ থাকছে। এখনই 300 আসনের প্রার্থী দেওয়ার চেয়ে দল গোছানোকে গুরুত্ব দিচ্ছেন তিনি। সর্বোচ্চ পর্যায়ে যদি আমাদের কোনো প্রার্থীর, কোনো ব্যক্তির, কোনো সদস্যের আমরা দুর্নীতি বা নৈতিক স্খলন জাতীয় কোনো ধরনের বড় কিছু পাই, তৎক্ষণাৎ তাকে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করব। আমাদের প্রত্যাশা খুবই সীমিত। আমাদের মোটেই লক্ষ্য নয় 300 সিটে আমরা প্রার্থী দিয়ে আগামী সংসদেই আমরা ক্ষমতায় যেতে চাই। আসন্ন জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী খোঁজা হবে আঞ্চলিক কমিটির মাধ্যমে। এসব কমিটি শিগগিরই ঘোষণা করবে জনতার দল। এরকম হাজার হাজার জনাকে মিলে আমরা বড় একটা আলোকিত বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের 166 সুপারিশের মধ্যে 120টিতে একমত পোষণ করেছে এলটিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে হয় এ বৈঠক। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই সংলাপের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আপনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনায় বসেছি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐকমত্য কমিশনের 166টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। সংবিধান সংস্কারের জন্য দিয়েছিলেন মোট 61টি প্রস্তাব প্রশ্ন আকারে। একমত হয়েছে আমরা 51টিতে। সুতরাং ইজ এ বিগ লিপ ফরওয়ার্ড, আই উইল সে। তারপরে আসেন দুর্নীতি দমন। এখানে মোট প্রস্তাব আসছে আমাদের কাছে 20টি, একমত হয়েছে আমরা 20টিতেই। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো, নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি 2জন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউকে পাবেন না। এই 2জনেই নির্বাচন কন্ট্রোল করে। সংস্কার ইস্যুতে বিএনপি, জামাত সহ পর্যায়ক্রমে আরও 37টি দলের সাথে অনুষ্ঠিত হবে এ সংলাপ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে মতবিনিময় সভায় দলটি দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শুরুর 30 মিনিট পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় এক পক্ষ নাহিদ ইসলামের সাথে বৈঠকের দাবি জানান। সভায় হট্টগোল দেখে নাহিদ ইসলাম চলে যেতে চাইলে তাকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা।
সভা শেষে নাহিদ ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তার গাড়ি আটকে দেয় এক পক্ষ। পরে এনসিপির স্থানীয় নেতারা তাকে গাড়িতে তুলে দেন। মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রের মৌলিক সংস্কারের পর নির্বাচনে যাবে। এর আগে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার এক শহীদ কন্যাকে দেখতে যান নাহিদ। নির্বাচন করতে আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না, আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। ৭২-এর সংবিধান ছিল মূলত একটি রাজনৈতিক দলের আদর্শ। এতে মুক্তি আসেনি সাধারণ মানুষের, তাই সংবিধান সংস্কার জরুরি। জনগণের মতামতের ভিত্তিতেই নতুন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক একটি সংবিধান চূড়ান্ত করছে সরকার। রাজধানীর সিডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে মন্তব্য করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ। আলোচনায় বক্তারা যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার পরামর্শ দেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে সংবিধান সংস্কারে জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, 300 আসন থেকে বাড়িয়ে 400 এবং নির্বাচনে অংশগ্রহণের বয়স 21 বছর নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মেয়াদ ও ক্ষমতা কমানোর। রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ শব্দ বাদ দেওয়া জরুরি। এখন হচ্ছে জাতি হিসাবে ওখানে বাঙালি আছে, ওখানে স্পষ্ট করে জাতি হিসাবে বাঙালির টাকা কাকমা, মালদা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি, গারো যাদের আছে বৌদ্ধবাদের জায়গায় ওখানে রাষ্ট্রধর্ম থাকবে। তাহলে সেই বৌদ্ধবাদের পরিবর্তে এটা মাল্টি থিওরিটিক্যাল স্টেটে পরিণত হবে। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের কাজ দীর্ঘ সময় ধরে চলা ঠিক হবে না। জরুরি সংস্কার শেষে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই এই মুহূর্তে জরুরি। কতগুলি সংস্কার করে আপনার নির্বাচনের দিকে দেশের দিকে যেতে হবে। রাজনৈতিক দল ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না, রাজনৈতিক দলদেরকে রিফর্ম করতে হবে। সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ জানান, ৭২-এর সংবিধান একটি রাজনৈতিক দলের আদর্শ, এতে সাধারণের কোনো মুক্তি মেলেনি। এই রাজনীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ, সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। এই বিবেচনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই চারটি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। জাতীয় ঐক্যমত্যের কমিশনের সুপারিশ নিয়ে আগামীতে আরও বিস্তারিত আলোচনায় সাধারণের মতামত গ্রহণ করা হবে বলে জানান বক্তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনাবিল হক মামলা দুটি করেন। অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা সহায়তার নামে লোপাটের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আসামি করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদারকেও। ক্ষমতার অপব্যবহার মামলায় অভিযোগ, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাইমা ওয়াজেদ পুতুল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে প্রতারণা করলে অপরাধের সর্বোচ্চ শাস্তি 7 বছর কারাদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। জানান, নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের খসড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এর আগে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বলাৎকারের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নতুন 2টি ডিএনএ ল্যাব নির্মাণ করা হচ্ছে বলে জানান শফিকুল আলম। এদিকে সরকারি বিভিন্ন খাতে 1,72,000 পদ খালি আছে বলে জানান তিনি। ভারতের সাথে বাণিজ্য আগের চেয়ে বেড়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, ভিসা নিয়ে জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলেও জানান প্রেস সচিব।
বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদি এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। মামলায় বলা হয়, পাওনা টাকা দিতে স্থানীয় যুবক হৃদয়ের বাড়িতে যায় ওই গৃহবধূ। এ সময় ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় হৃদয়। এক পর্যায়ে হাত পা বেঁধে হত্যার হুমকি দেয় পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে রাতে মামলা করলে অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হৃদয়ের বাড়িতে কেউ না থাকায় কৌশলে তাকে ঘরের মধ্যে নিয়ে দরজা দিয়ে তাকে ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানির চেষ্টা করে। এমত অবস্থায় যে চিৎকার দিলে আশেপাশের লোকজন আসে, তাকে আটক করতে সক্ষম হয়েছি। আমরা মামলা প্রক্রিয়াধীন। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তি মহাখালী এলাকায় ডিশ ব্যবসার সাথে জড়িত ছিল। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পুলিশ প্লাজার উল্টো দিকে ফজলে রাব্বি পার্কের সামনে একটি বেঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন মোহাম্মদ সুমন। এ সময় 4 থেকে 5 জনের একটি দল গুলি ছুড়লে পালিয়ে বাঁচার চেষ্টা করেন তিনি, কিন্তু শুটিং ক্লাবের সামনের সড়ক বিভাজকে পড়ে গেলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই পুলিশ, র্যাব ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুলিশ বলছে, সুমনের নামে গুলশান, বনানী ও বাড্ডা থানায় চাঁদাবাজি, ছিনতাইয়ের 6টি মামলা রয়েছে। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে। তা আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। সুমনের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে, থাকতেন মহাখালীর টিবি গেট এলাকায়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের রায়গঞ্জের একটি ডোবা থেকে নিখোঁজের 4 দিন পর 2 কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বৈকুণ্ঠপুরের বেড়াদহ ব্রিজের নিচের ডোবা থেকে হৃদয় শেখ ও রিয়াজ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে 2 জন নিখোঁজ হয়। সোমবার স্বজনরা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করে। বৃহস্পতিবার স্থানীয়রা কচুরিপানার ভেতরে 2 জনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। নিহত 2 জনই নির্মাণ শ্রমিক, সম্পর্কে চাচা ভাতিজা বলে জানায় পুলিশ। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারের ঈদযাত্রায় উত্তরাঞ্চলের সড়কে অন্তত 50টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। তবে সড়ক বিভাগ বলছে, মহাসড়কের যেসব স্থানে কাজ চলছে সেখানে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে বাড়তি জনবল নিয়োগের কথা বলছে হাইওয়ে পুলিশ। এরপরও ইজিবাইকের দৌরাত্ম্য, রাস্তার উপর বাজার, যানবাহনের অবৈধ স্ট্যান্ড সহ নানা কারণে সড়কে ভোগান্তির আশঙ্কা কাটছে না। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দিনে গড়ে 21,000 যানবাহন চলাচল করলেও ঈদের আগেও পরে কয়েকদিন চলাচল করে দ্বিগুণেরও বেশি। গত বছর ঈদের ছুটিতে একদিনে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল করে 56,000। হাইওয়ে পুলিশের তথ্যে বলা হয়েছে, সিরাজগঞ্জে জোড়া ব্রিজ, হাটিকুমরুল গোল চত্বর, বগুড়ার চান্দাইকোনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি সহ উত্তরাঞ্চলের অন্তত 50টি পয়েন্টে ঈদযাত্রায় যানজট দেখা দিতে পারে। তবে সড়ক নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যেসব জায়গায় ফ্লাইওভার সহ বিভিন্ন নির্মাণ কাজ চলছে তার পাশে বিকল্প সড়ক চালু করা হয়েছে। 2 লেনকে ফ্লাইওভারের কাজে আমরা ব্যারিকেড দিয়ে আলাদা করে নিয়েছি এবং তার বোথ সাইডে আমরা 2 লেন 4 লেন 1 ওয়ে ওপেন করে দিয়েছি।
তবে চলাচলকারীরা বলছেন রাস্তার উপর হাটবাজার, যানবাহনের অবৈধ স্ট্যান্ড, ভাঙা আর সরু রাস্তা ও অতিরিক্ত যানবাহনের চাপে ভোগান্তি পোহাতে হয় তাদের। বাস গাড়ি এই রোডের উপর যাত্রী নামাচ্ছে এবং অটো ভ্যানরা রোড দখল করে রয়েছে। এর সাথে সাথে দেখা যায় যে ফুটপাত বা যেখানে সেখানে দোকান, অটো রিক্সা, মোটরসাইকেলে মানে উল্টা পথে আসছে। এই উল্টা পথের জন্য অতিষ্ঠ, তো ঈদের আগে তো আরও মনে করেন জঞ্জাটার বেশি বাঁচবে। তবে ঈদযাত্রায় সড়কে ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের কোনো গাড়ি যদি আটকা পড়ে বা নষ্ট হয়ে যায়, তাকে অপসারণের জন্য র্যাকারের ব্যবস্থা করা থাকবে। এবং আমরা এই যে মানুষের যাতায়াতের নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্য আমরা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করব। উত্তরাঞ্চলে 433 কিলোমিটার মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দলের প্রায় 4000 সদস্য কাজ করবেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। জীববৈচিত্র্য ও বনভূমি রক্ষায় আর কোনো বনভূমি বেদখল হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এরই মধ্যে কক্সবাজার উপকূলের প্রায় 9500 বনভূমি উদ্ধার করা হয়েছে। সেখানে জোয়ার ভাটার পানি প্রবাহ স্বাভাবিককরণ, বালিয়াড়ি পুনরুদ্ধার করা হবে। সম্প্রতি বন ধ্বংস করে উন্নয়ন অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ করে সরকার। পরিযায়ী পাখি ও সামুদ্রিক কচ্ছপ প্রজননের অন্যতম স্থান কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ। 2017 সালে ইকো ট্যুরিজম পার্কের নামে অর্থনৈতিক অঞ্চল বেজা কর্তৃপক্ষকে বরাদ্দ দেয়া হয়। সেখানে 9467 একর বনভূমিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হয়। এতে দ্বীপের জীববৈচিত্র্য চরমভাবে ক্ষতি হবে বলে সমালোচনা করেন পরিবেশ গবেষকেরা। 2022-এ কক্সবাজারের রামু উপজেলায় খুনিয়াপালং সংরক্ষিত বনে 19.1 একর বনভূমিতে ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেয় তৎকালীন সরকার। সেখানে বাফুফে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করার কথা ছিল। দেশের বনভূমি ধ্বংস করে এমন উন্নয়নমূলক প্রকল্প আর হতে দেয়া হবে না বলে জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা। উন্নয়ন পরিকল্পনায় যে কিছু হলেই জায়গা নেই, কোথায় পাবো, বনের জায়গাটুকু নিয়ে নাও, এই মানসিকতা থেকে ফেরত আস। এই বেজার কাছ থেকে এইটুকুন বন আপনার ফেরত আনতে এক জীবনে পারতেন কিনা আমি জানি না, কিন্তু এখন বেজার কর্তৃপক্ষে যিনি নেতৃত্ব আছেন তার মধ্যেই সংবেদনশীলতা আছে। সোনাদিয়া নিঝুম দ্বীপ সহ উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের অংশ হিসাবে দখলমুক্ত করা হচ্ছে এই বনভূমি। খালের মুখ ও শাখা প্রশাখার বাঁধ অপসারণ করে জোয়ার ভাটার পানি প্রবাহ স্বাভাবিক, বালিয়াড়ি পুনরুদ্ধার ও সৈকত রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বনটা কিন্তু উপকূলের মানুষকে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। আপনি যদি বনের সাথে যে সমস্ত বিরল প্রাণী ছিল সেগুলোর কথা মাথায় নাও রাখে, যদি নিজের স্বার্থের কথাও ভাবেন, তাহলেও কিন্তু আপনাকে বনটাকে রক্ষা করতে হবে একটা প্রাকৃতিক বর্ম হিসেবে, যেটা আপনাকে বাঁচাবে। প্রকৃতি থেকে তালিপাম ও গোলা অঞ্জন সহ 5 প্রজাতির গাছ হারিয়ে গেছে। বিলুপ্তির মুখে আরও 7 ধরনের গাছ। এর মধ্যে অন্তত 10 প্রজাতির গাছ আগামী বর্ষায় প্রকৃতিতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলে জানান পরিবেশ ও বন উপদেষ্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই সুরমা নদীর পানি উপচে ডুবে যায় সুনামগঞ্জ শহর। নদীর নাব্যতা সংকট ও অপরিকল্পিত বাঁধের কারণে দীর্ঘস্থায়ী বন্যায় নাকাল হচ্ছেন সুরমা তীরের মানুষ। দ্রুত সমস্যা সমাধানে শাখা নদী ও খালের প্রবেশমুখ খুলে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুরমা নদী ঘিরেই সুনামগঞ্জ শহরের জনজীবন। তবে নদীর নাব্যতা সংকটে গত কয়েক বছর ধরে অল্প বৃষ্টিতে প্লাবিত হচ্ছে সুরমা তীরবর্তী এলাকা। পানি নামতেও সময় লাগছে কয়েকদিন। সুনামগঞ্জে অন্তত 20টি খাল ভরাট হয়ে গেছে দাবি করে স্থানীয়রা বলছেন, বর্ষার শুরু থেকে 3 মাস অনেক সড়ক কম বেশি পানিতে ডুবে থাকে। এছাড়া চেরাপুঞ্জিতে বৃষ্টি বেশি হলে সুরমার পানি বিপদসীমা অতিক্রম করে শহরে প্রবেশ করে। খালগুলো আছে, নালাগুলো বন্ধ থাকার কারণে, জলাবদ্ধতার কারণেই মূলত এখানে একটি কৃত্রিম বন্যা বলি আর বড় ধরনের সমস্যা হয়। সুনামগঞ্জ শহরকে বন্যামুক্ত রাখতে হলে প্রথমে যে সুরমা নদী রয়েছে সেটি খনন করতে হবে, পাশাপাশি যে খালগুলো রয়েছে সেগুলো পুনরুদ্ধার করে পানি প্রবাহটা নিশ্চিত করতে হবে। পানি নিষ্কাশনের জন্য খাল ও শাখা নদীগুলোর প্রবেশমুখ খুলে দিলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলছেন পরিবেশ ও জলবায়ু গবেষকরা। অসংখ্য নদী, খাল এখন বন্ধ, যে কারণে পানিটা দক্ষিণ দিকে প্রবাহিত হতে না পেরে সুরমা নদীতে ফুলে ওঠে। এটা থেকে পরিত্রাণের উপায় সুরমা নদীর সাথে যুক্ত দক্ষিণ দিকে প্রবাহিত সকল নদী মুখ খুলে দেয়া এবং নদীর নাব্যতা সৃষ্টি করা।
পৌর কর্তৃপক্ষ চাইলে বন্যার ভোগান্তি কমাতে খাল খননে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খালগুলো পুনরুদ্ধার সহ এটাকে পুনঃখনন করে নিষ্কাশনের জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে এবং এগুলো সম্পূর্ণটাই পৌরসভা কর্তৃক বাস্তবায়ন করতে হবে এবং এক্ষেত্রে যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করব। গত 3 বছরে বন্যায় জেলায় অন্তত 50,000 কাঁচা ঘরবাড়ি ও 3,000 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন কেন্দ্র ঘোষণার ৪৫ দিন পরও অবহেলা আর সংস্কারের অভাবে দর্শনার্থী শূন্য নীলফামারীর নীলসাগর দিঘি। শীতে পরিযায়ী পাখি দেখতে জেলার একমাত্র পর্যটন কেন্দ্রে কিছু দর্শনার্থীর আনাগোনা থাকলেও বছরের বাকি সময় থাকে পর্যটক শূন্য। প্রশাসন বলছে সারা বছর পর্যটকদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। নীলফামারী শহর থেকে 14 কিলোমিটার দূরের গোড়গ্রামে অবস্থিত নীলসাগর দিঘি। 54 একরের দিঘিটির সৌন্দর্য ও মনোরম পরিবেশের পাশাপাশি পরিযায়ী পাখি দেখতে 3 থেকে 4 মাস আনাগোনা থাকে দর্শনার্থীদের। 1979 সালে পর্যটন কেন্দ্র ঘোষণা করে তৎকালীন প্রশাসন। তবে সংস্কারের অভাব ও দর্শনার্থীদের সুযোগ সুবিধা না থাকায় বছরের অধিকাংশ সময় নীলসাগর থাকে দর্শনার্থী শূন্য। বেহাল রাস্তাঘাট ও শিশুদের বিনোদন ব্যবস্থার সংস্কার করার দাবি দর্শনার্থীদের। পর্যটকদের যে আলাদা একটি বৈশিষ্ট্য বা আলাদা একটা স্থানের যে মর্যাদা যে ভৌগোলিকভাবে রয়েছে সেই পাশাপাশি আধুনিক ছাপটা এখানে এখনো পড়ে নাই। শুধু পাচ্ছি নীলসাগর পানিটা দেখতে আর প্রাকৃতিক যে পাখিগুলো আছে এই পাখিগুলো দেখতে পাচ্ছি। এসে তো দেখি কিছু নাই, দেখার মতন কিছু নাই, যে ছোট বাচ্চারা এখানে আসে খেলবে, খেলার মতো কোনো স্কোপ নাই, যে একটা ভালো রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার মতন একটা ইয়ে থাকবে তাও নাই। পর্যটন কেন্দ্রটিতে সুযোগ সুবিধার অভাব স্বীকার করে উন্নয়নমূলক কার্যক্রমের প্রয়োজন বলে জানান এখানকার তত্ত্বাবধায়ক। বসার বেঞ্চ বা বলা যায় যে দক্ষিণ পাড় থেকে উত্তর পাড় পর্যন্ত বসার বেঞ্চ আছে, কিন্তু আমাদের পশ্চিম পাড়ে পর্যাপ্ত নাই। হ্যাঁ, এটা স্যাররা সবাই অবগত এবং স্যাররা সেটা লিস্ট করছে। আশা করি যে বরাদ্দ আসলেই আমরা এই কাজটা শুরু করব। বছরব্যাপী দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সম্প্রতি একটি এলজিডি থেকে প্রকল্প নিচ্ছি, এটার অবকাঠামোগত উন্নয়ন, এটা কিছু অংশ খনন সহ সেই কাজটা আমরা খুব শীঘ্রই শুরু করব। পাশাপাশি এটা মৎস্য অভয়াশ্রম এবং পাখির অভয়াশ্রম হিসেবে আমরা ঘোষণা করেছি এবং সে লক্ষ্যে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে। নীলসাগরের ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশ আকৃষ্ট করে সৌন্দর্য পিপাসুদের। তাই নীলফামারী জেলার একমাত্র এই পর্যটন কেন্দ্রটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এখনো অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না উন্নয়ন পরিকল্পনার ঘাটতির কারণে। রাজধানীর আগারগাঁওয়ে এসডিজি পর্যালোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকলে তাদের ভোট দেওয়া উচিত নয়। কাউকে পেছনে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে জাতিসংঘের ঘোষিত রোডম্যাপ টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি 2030 সালের মধ্যে সেই লক্ষ্য অর্জনে লিঙ্গ সমতা, শহর নগর আঞ্চলিক বৈষম্য, আয় বৈষম্য, শোভন চাকরি, প্রতিবন্ধীদের জীবনযাত্রা, শিশু মৃত্যুসহ বিভিন্ন সূচকে অগ্রগতি যথেষ্ট নয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বলা হয়, 2 দিন কাজ না করলেই দারিদ্র্যের হার দ্বিগুণ হওয়ার ঝুঁকি রয়েছে। যারা ক্ষমতায় থাকেন তারা যেহেতু আমার সাথে একই রাস্তায় চলেন, তারা রাস্তা উন্নয়নে যতখানি আগ্রহী হন, তাদের ছেলেমেয়েরা তো আর আমাদের যারা দরিদ্র মানুষ আছেন সেই একই স্কুলে একই হাসপাতালে যান না। সুতরাং তাদের শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে অতটা তাদের আগ্রহ থাকে না। আলোচনায় জাতিসংঘের প্রতিনিধি বলেন, চাহিদাভিত্তিক নীতির পরিবর্তে নাগরিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। ইউএনডিপি প্রতিনিধি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য উন্নয়নের পথে বড় বাধা। এ সময় নাগরিক প্ল্যাটফর্মের মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশে গড়ে উন্নয়ন হলেও অর্থনীতিতে বৈষম্য ও ভঙ্গুরতা প্রকট। নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে যে কথাটা আপনারা আজকে বলেছেন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে
আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। নির্ভরযোগ্য সরকারি তথ্যের অভাব রয়েছে জানিয়ে বৈষম্য বিরোধী আইন করার তাগিদ দেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।